হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেএম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেল। ইংলিশ পেডাগোগি ক্লাসের 5 নম্বর মক টেস্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই ক্লাসেসগুলো যারা প্রাইমারি, যারা আপার প্রাইমারি অথবা যারা সেন্ট্রাল টেট পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব উপযোগী। ঠিক আছে, তো তোমরা ক্লাসেসগুলো দেখতে থাকো, এই মক টেস্টগুলো অংশগ্রহণ করতে থাকো এবং কোয়েশ্চেনের অ্যান্সারগুলো অবশ্যই তোমরা নিচে ওই লাইভ চ্যাট অপশনে দিতে থাকো এবং তারপরে ভিডিও শেষে তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। ঠিক আছে, তো দেখো আজকে সেটা প্রথম প্রশ্নে বলা হয়েছে, ইন পেডাগগি হোয়াট ইজ মিন্ট বাই অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন যার বাংলা অর্থ হলো কোনো কিছু অর্জন করা। হ্যাঁ, তো এই অ্যাকুইজিশন শব্দের অর্থ কি পেডাগগিতে, বা পেডাগগিতে অ্যাকুইজিশন বলতে কি বোঝানো হয়? অপশানসগুলো আমরা একটু পড়ে নেব। অপশানসগুলো বলা হয়েছে, অপশান নাম্বার এ, গোয়িং থ্রু দ্য প্রসেস অফ লার্নিং, অর্থাৎ যে শিক্ষার যে প্রসেস রয়েছে, পদ্ধতি রয়েছে, তার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে যাওয়া এবং জ্ঞান অর্জন করা। অ্যাকুয়ারিং প্রপার নলেজ ফর এক্সামিনেশন, শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্যে জ্ঞান অর্জন করা। অপশান নাম্বার সি, অ্যাকুয়ারিং ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড অ্যারিথমেটিক স্কিলস, অর্থাৎ ভাষাগত যে স্কিলগুলো রয়েছে, কৌশল রয়েছে এবং অঙ্ক করার যে কৌশল রয়েছে সেগুলো শেখা। নাকি অপশান নাম্বার ডি, অ্যাকুয়ারিং হাই মার্কস ইন এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষাতে খুব বেশি নাম্বার পাওয়া, সেই অর্জন করা, সেই ক্ষমতার অর্জন করা। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, গোয়িং থ্রু দ্য প্রসেস অফ লার্নিং। অর্থাৎ গোয়িং থ্রু দ্য প্রসেস অফ লার্নিং মানে হচ্ছে শিক্ষার যে প্রসেস রয়েছে, যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মধ্যে দিয়ে স্মুথলি গিয়ে সেখান থেকে জ্ঞান অর্জন করা। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে বলা হলো, দ্য কারিকুলাম শুড আইডিয়ালি। কারিকুলামটা কি? কারিকুলাম শব্দের সঙ্গে কিন্তু আমরা সকলেই পরিচিত, কারিকুলাম, এক্সট্রা কারিকুলাম। কারিকুলাম মানে হচ্ছে পাঠ্যক্রম। ঠিক আছে, স্কুলে বা যেগুলো সিলেবাস ভিত্তিক যে পড়াশোনা রয়েছে সেই পাঠ্যক্রম। আর এক্সট্রা কারিকুলাম মানে কি, পড়াশোনার পাশাপাশি কারো যে আনুষঙ্গিক যে যোগ্যতা থাকে সেগুলো বলা হয়। তো এই কারিকুলাম কেমন হওয়া উচিত? শুড আইডিয়ালি। অপশানসগুলো আমরা একটু দেখে নেব। অপশান নাম্বার এতে বলা হলো, কানেক্ট নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল, অর্থাৎ স্কুলে যে জ্ঞানটা শেখা হচ্ছে সেই জ্ঞানটার সঙ্গে স্কুলের বাইরে অর্থাৎ বহির জগতের সঙ্গে সেই জ্ঞানের যে কানেকশান, বা সেই যে পুঁথিগত বিদ্যাটা একটা ছাত্র শিখলো, সে যে সেই বিদ্যাটাকে বাইরের জগতের সঙ্গে কানেক্ট করতে পারছে সেটা। প্রোভাইড ওভারঅল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, অর্থাৎ স্কুলের যে স্টুডেন্টসরা রয়েছে তাদেরকে সর্বাঙ্গীনভাবে তাদের ডেভেলপ করার চেষ্টা করা। অ্যাবলিশ এক্সামিনেশন সিস্টেম, অর্থাৎ পরীক্ষা বাতিল করে দেওয়া, পরীক্ষা সিস্টেমটা বন্ধ করে দেওয়া। নাকি অপশন নাম্বার ডি, প্রিপেয়ার স্টুডেন্টস ফর এক্সামিনেশন, স্টুডেন্টসদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করা। কী হবে সঠিক উত্তর? কারিকুলাম অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত, পাঠ্যক্রম কেমন হওয়া উচিত? বলছে পাঠ্যক্রম এমন হওয়া উচিত যাতে বাচ্চারা কি করতে পারে, সেই নলেজটাকে আউটসাইডের স্কুলের বাইরে বহির জগতের সঙ্গে কানেক্ট করতে পারে। ঠিক আছে, পাঠ্যক্রমের কিন্তু মূল উদ্দেশ্য এটাই হওয়া উচিত। তারপর কোয়েশ্চেন নাম্বার 3তে কী বলা হলো? কোয়েশ্চেন নাম্বার 3তে দেখো বলা হয়েছে, দ্য অ্যাডভান্টেজ অফ ইউনিট টেস্ট ইজ দ্যাট। ইউনিট টেস্ট মানে একক অভিক্ষা। ঠিক আছে, সেই ইউনিট টেস্টগুলো বিভিন্ন স্কুলসে রয়েছে, সেই ইউনিট টেস্টগুলোর অ্যাডভান্টেজ কী আছে, হ্যাঁ, সুফল কী রয়েছে? অপশানসগুলো আমরা একটু পড়ে নেব। অপশান নাম্বার এতে বলা হলো, কি বলা হয়েছে, ইট ইজ ইউজফুল ফর ইয়াঙ্গার চিলড্রেন, এটা ছোটো বাচ্চাদের জন্য খুব ইউজফুল। অপশান নাম্বার বি বলা হলো, ইট ইজ ইউজফুল ফর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মানে হচ্ছে ক্রমাগত যে পরীক্ষা নিরীক্ষা করার যে ব্যবস্থা সেটা, এটা তার জন্য খুব ইউজফুল। ইট ইজ ইউজফুল ফর দোজ উইথ ল্যাঙ্গুয়েজ হ্যান্ডিক্যাপ, যারা ভাষাগত দিক থেকে একটু দুর্বল, হ্যাঁ, তাদের পরীক্ষার ব্যবস্থা করা, তাদের জন্য খুব ইউজফুল। নাকি ইট ইজ ইউজফুল ফর রেগুলার অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং, এটা ইউজফুল কিসের? যে প্রতিনিয়ত এবং নিয়মিত শিক্ষার জন্য ইউজফুল। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে ইউনিট টেস্টের অ্যাডভান্টেজ? অপশান নাম্বার ডি, ইট ইজ ইউজফুল ফর রেগুলার অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং, অর্থাৎ এটা হচ্ছে রেগুলার এবং কন্টিনিউয়াস লার্নিং, অর্থাৎ নিয়মিত এবং ধারাবাহিক শিক্ষার যে, অর্থাৎ ক্লাসে চ্যাপ্টার দুটো পড়ানো হলো, এই চ্যাপ্টার দুটোর উপর একটা ইউনিট টেস্ট নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে সেই টিচারটা বুঝতে পারবে সে পার্টিকুলার ক্লাসে কোন স্টুডেন্টটা কেমন সেই নলেজ নিতে পেরেছে, ওই অ্যাকর্ডিং টু দ্য চ্যাপ্টার, বা ওই পয়েন্ট অফ ভিউ, চ্যাপ্টারের পয়েন্ট অফ ভিউ থেকে তারা কেমন শিখতে পেরেছে। তো সেটা হচ্ছে ইউজফুল কি, রেগুলার এবং কন্টিনিউয়াস, অর্থাৎ রেগুলার পড়ানো হচ্ছে, তার পাশাপাশি ইউনিট টেস্টগুলো নিয়ে নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ, অপশন নাম্বার ডি। তারপর কোয়েশ্চেন নাম্বার 4-এ বলা হলো, এ গুড টেক্সট বুক অ্যাভয়েডস। একটা ভালো টেক্সট বুক কোন জিনিসটাকে অ্যাভয়েড করে, কোন জিনিসটাকে অ্যাভয়েড করে, বাতিল করে? জেন্ডার বায়াস,
বায়াস মানে কি ভেদাভেদ, অর্থাৎ লিঙ্গ ভেদাভেদ বা পক্ষপাতিত্ব যেটা করার কথা বলা হচ্ছে সেটা। সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সামাজিক যে সমস্ত দায়িত্ববোধ থাকে সেগুলো অ্যাভয়েড করে দেয় একটা টেক্সট বুক। জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ লিঙ্গর যে ইকুয়ালিটি রয়েছে, লিঙ্গ বলতে পুরুষ মহিলা অর্থাৎ ছেলে মেয়েরা সবাই সমান অধিকার পাবে, ঠিক আছে, সমান অধিকারের কথা যেখানে বলা হচ্ছে সেটা। জেন্ডার সেন্সিটিভিটি নাকি জেন্ডার সেন্সিটিভিটিকে অ্যাভয়েড করবে। কোন জিনিসটাকে অ্যাভয়েড করবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, জেন্ডার বায়াস। একটা ভালো টেক্সট বুক কিন্তু জেন্ডার বায়াসকে অ্যাভয়েড করবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখো, কোয়েশ্চেন নাম্বার 5-এ কী বলা হলো, বলছে ডেভেলপমেন্ট স্টার্টস ফ্রম, অর্থাৎ ডেভেলপমেন্ট কোথা থেকে স্টার্ট হবে, কোথা থেকে শুরু হয়, কোন স্তর থেকে শুরু হয়। অপশানসগুলো দেখি একটু। প্রি ন্যাটাল স্টেজ অর্থাৎ জন্ম সংক্রান্ত, অর্থাৎ জন্মের আগে থেকে, অর্থাৎ একটা শিশু যখন উম্বে থাকে, ভ্রূণের মধ্যে থাকে, তখন থেকে তার ডেভেলপমেন্ট শুরু হয়। প্রি চাইল্ডহুড স্টেজ অর্থাৎ শৈশবের আগে থেকে, হ্যাঁ, দ্য স্টেজ অফ ইনফ্যান্সি মানে যখন একদম শিশু থাকে সেই সময়। পোস্ট চাইল্ডহুড স্টেজ অর্থাৎ শৈশবের পরে মানে কৈশোরে। কী হবে সঠিক উত্তর? একটা শিশুর কিন্তু ডেভেলপমেন্ট শুরু হয় যখন সে উম্বের মধ্যে থাকে তখন থেকে, অর্থাৎ প্রি ন্যাটাল স্টেজ থেকে কিন্তু তার ডেভেলপমেন্ট শুরু হয়। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন নাম্বার এ, প্রি ন্যাটাল স্টেজ। তারপর কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6-এ কী বলা হয়েছে একটু দেখে নিতে হবে। বলছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট শেপ ডেভেলপমেন্ট ইনক্লুড অল দ্য ফলোয়িং এক্সেপ্ট, অর্থাৎ এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরসরা রয়েছে, যে জিনিসগুলো কী করবে, শেপ করবে, ডেভেলপ করবে, হ্যাঁ, কোন জিনিসটা বাদে বাকি সবগুলো ইনক্লুড হয়, এখানে কোন জিনিসটা বাদে সেটা বলতে হবে। তো এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখেছি, তোমরা নিচে এখানে অ্যান্সার করবে, ঠিক আছে। অপশানসগুলো দেখো, ফিজিক, ইকুয়ালিটি অফ এডুকেশন, ইকুয়ালিটি অফ নিউট্রিশন, কালচার। প্রশ্নটা ছিল হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট শেপ ডেভেলপমেন্ট ইনক্লুড অল দ্য ফলোয়িং এক্সেপ্ট, হ্যাঁ, কোন জিনিসটা বাদে বাকি সবগুলো ইনক্লুড হচ্ছে, এখানে কোন জিনিসটা নেওয়া হবে না, কোনটা বাদ যাবে সেটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো যেটা শেপ করে ডেভেলপমেন্টে। তারপর কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7-এ কী বলা হয়েছে একটু দেখে নিই। দ্য বেস্ট মেথোডোলজি অফ টিচিং গ্রামার ইজ, মেথোডোলজি মানে কি, যেটা হচ্ছে নিয়ম বিষয়ক বিদ্যা, ঠিক আছে, যেটা নিয়ম বিষয়ক বিদ্যা, হ্যাঁ, মেথড থেকে মেথোডোলজি এসছে। অফ টিচিং গ্রামার, গ্রামার শেখানোর যে নিয়ম বিষয়ক বিদ্যা সেটা কি হতে পারে বা সেটা কি হওয়া উচিত। অপশানসগুলো একটু দেখে নেবো আমরা। টিচিং রুলস অফ গ্রামার অর্থাৎ গ্রামারের নিয়মগুলো খালি শেখানো। টিচিং ফর্মাল গ্রামার, যেগুলো ফর্মাল ইউজেজ রয়েছে সেগুলো শেখানো। টিচিং গ্রামার শুড বি রিলেটেড উইথ দ্য টেক্সট, অর্থাৎ গ্রামার যে শেখানো হবে সেটা যেন অবশ্যই টেক্সট বুকের সঙ্গে রিলেশন থাকে তাদের। গ্রামার শুড বি টট ইন অ্যাডভান্স অফ স্পিকিং অ্যাবিলিটি, অর্থাৎ গ্রামার যে শেখানো হবে সেটা যেন অবশ্যই অ্যাডভান্স মোডে শেখানো হয়, যাতে সেই ল্যাঙ্গুয়েজটা যখন শিখছে কেউ তখন সেটাতে যেন কথা বলতে পারে। যদি ইংলিশে শেখানোর কথা বলা হয়, ইংলিশ গ্রামার শেখানোর কথা বলা হয়, তাহলে যেন সেই স্টুডেন্টসরা ইংরেজিতে কথা বলাটা অন্তত শিখতে পারে। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, গ্রামার শুড বি টট ইন অ্যাডভান্স অফ স্পিকিং এবিলিটি। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসে নাম্বার 8-এ। নাম্বার 8-এ কী বলা হলো? থিঙ্কিং ইজ এসেনশিয়ালি, হ্যাঁ, থিঙ্কিং যেটা বলা হচ্ছে সেটা কি, মানে সেটা প্রয়োজনীয়। এসেনশিয়াল মানে কি, যেটা সবচেয়ে প্রয়োজন, হ্যাঁ, প্রয়োজনীয় কি। অপশানসগুলো একটু দেখে নিই। এসেনশিয়ালি অ্যান এফেক্টিভ বিহেভিয়ার, এসেনশিয়ালি এ সাইকোমোটর প্রসেস, সাইকোমোটর মানে হচ্ছে মানসিক কোনো একটা ব্যাপার, ঠিক আছে। এসেনশিয়ালি এ সাইকোলজিক্যাল ফিনোমিনন, এসেনশিয়ালি এ কগনিটিভ অ্যাক্টিভিটি। কী হবে সঠিক উত্তর? থিঙ্কিংটা কিন্তু একটা কগনিটিভ প্রজ্ঞামূলক অ্যাক্টিভিটি, ঠিক আছে, কগনিটিভ অ্যাক্টিভিটি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসে কোয়েশ্চেন নাম্বার 9। দেখো কোয়েশ্চেন নাম্বার 9-এ কী বলা হলো? দ্য মোস্ট ফান্ডামেন্টাল টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ইন দ্য ক্লাসরুম ইজ, মোস্ট ফান্ডামেন্টাল, ঠিক আছে, যেটা মনে করো যে ক্লাসে যখন পড়ানো হবে তখন এই 4টা অপশনের মধ্যে কোন জিনিসটা ফান্ডামেন্টাল, মানে কোনটা অবশ্যই থাকা দরকার? ব্ল্যাকবোর্ড, কম্পিউটার, ইন্টারনেট, টেলিভিশন। খুবই সহজ হয়ে গেল এই কোয়েশ্চেনটা, তাই তো? সঠিক উত্তর হবে অপশন নাম্বার কি, এ, ব্ল্যাকবোর্ড। তোমরা যারা অ্যান্সারগুলো করছো, খুবই ভালো লাগছে যারা অ্যান্সার করছো। অবশ্যই কিন্তু সেই অ্যান্সারগুলো করার পরে ভিডিও শেষে তোমরা কমেন্টে জানিও, লাইভ চ্যানেলে কমেন্টে জানিও তোমাদের স্কোর কত হচ্ছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 10-এ বলা হচ্ছে ডিসলেক্সিয়া, এটা এক ধরনের রোগ, ঠিক আছে, এক ধরনের একটা ডিজিজ। ডিসলেক্সিয়া ইজ অ্যাসোসিয়েটেড মেইনলি উইথ ডিফিকাল্টিজ ইন, ডিসলেক্সিয়াটা
কোন সমস্যার সঙ্গে অ্যাসোসিয়েটেড বা কোন সমস্যার সঙ্গে এটা কিন্তু সম্পর্কিত। পড়তে অসুবিধা হবে, মানে রিডিংয়ের প্রবলেম হয়, স্পিকিং অ্যান্ড হিয়ারিং, বলা এবং শোনায়। বলা শোনা বলতে টাইমলি, মানে কেউ কোনো কথা বললে সেটা টাইমলি ও ক্যাচ করতে না পারা এবং বলতে দেরি করা, কোনো প্রশ্ন আসলে সেটা অ্যান্সার করতে দেরি করা, সেটা। হিয়ারিং শুনতে সমস্যা, স্পিকিং বলতে সমস্যা। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, স্পিকিং অ্যান্ড হিয়ারিং। বলিউডে একটা সিনেমা রয়েছে তারে জমিন পার, সেই সিনেমাতে কিন্তু যে সেন্ট্রাল ক্যারেক্টার থাকে, আমির খানের সাথে যে একজন সেন্ট্রাল ক্যারেক্টার থাকে একটা বাচ্চা ছেলে, তার কিন্তু এই সমস্যাটা ওখানে দেখানো হয়েছে। সে পড়াশোনায় কোন কোন প্রবলেমগুলো ফেস করছে ডিউরিং ডিসলেক্সিয়া বা ডিউ টু ডিসলেক্সিয়ার জন্য সে কোন কোন প্রবলেম ফেস করছে, তার কিন্তু একই বানান একই খাতার মধ্যে 10 রকমভাবে সে লিখছে। তার কিন্তু কথা বলতে সমস্যা হচ্ছে, অর্থাৎ তাকে কেউ কোনো কোয়েশ্চেন করলে সে সেটা উত্তর দিতে দেরি করছে, ঠিক আছে। তো তার বলা এবং শোনার যে মানে অ্যাকচুয়াল নর্মাল পাওয়ার, সেটা কিন্তু তার কী হয়ে যায়, স্লো হয়ে যায়, স্লোনেস চলে আসে। এটা হচ্ছে ডিসলেক্সিয়া, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11-এ কী বলা হয়েছে, হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু। ইজ নট ট্রু বলছে, মানে এখানে কোন স্টেটমেন্টটা ভুল আছে তোমাদের দেখতে হবে। কিসের বেসিসে? ইন দ্য ম্যাটার অফ প্রিন্সিপাল অফ টিচিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশটাকে শেখানো হয়ে থাকে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সবসময় মাতৃভাষাই হবে, হ্যাঁ। কিন্তু যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেগুলোর কথা আমি বলছি না, ঠিক আছে। রিজনাল ল্যাঙ্গুয়েজটা প্রথম ল্যাঙ্গুয়েজ হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশটা বা কোথাও কোথাও হিন্দিটাকে করানো হয়ে থাকে। তো এখানে আমাদের দেখতে হবে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে কোন প্রিন্সিপালটা বা কোন স্টেটমেন্ট এখানে ভুল আছে, একটু দেখে নিই। অপশানসগুলো দেখে নিতে হবে। অপশান নাম্বার এতে বলা হয়েছে মাচ ইম্পর্টেন্স শুড বি গিভেন টু দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রথম ল্যাঙ্গুয়েজে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে মানে মাতৃভাষায়। তার কারণ হচ্ছে যদি মাতৃভাষা বাদে অন্য কোনো ভাষা শেখানো হয়, তাহলে তাকে সেই ভাষাটার সঙ্গে মাতৃভাষার কিন্তু একটা কানেকশন দিতে হবে, একটা যোগসূত্র দিতে হবে, ঠিক আছে। তাহলে সেটা ইম্পর্টেন্স দিতে হবে। অপশান বি বলা হচ্ছে স্টুডেন্টস নলেজ অফ দ্য মাদার টাং ইজ নট আওয়ার কনসার্ন, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাতে গিয়ে বাচ্চাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজে সে কতটা শিখেছে, কী জানে, সেটা দেখার দরকার নেই, সেটা দেখার কোনো প্রয়োজন নেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে। অপশান নাম্বার সি বলা হলো দ্য ল্যাঙ্গুয়েজ শুড বি টট ইন কানেকশন উইথ দ্য রিয়েল লাইফ, অর্থাৎ ভাষাটা শেখাতে হবে রিয়েল লাইফের সাথে, অর্থাৎ রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি যেটা, যাতে সেই বাচ্চাটা কানেক্ট করতে পারে, রিলেট করতে পারে, হ্যাঁ, সেটা করতে হবে। নাকি অপশন নাম্বার ডি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মে বি দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন হায়ার স্টুডেন্টস, আর হায়ার স্টুডেন্টস বলতে যারা একটু বড় হচ্ছে, যাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতাটা একটু বৃদ্ধি পাচ্ছে, যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে, তাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ তাদেরকে সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজে শেখানো যেতে পারে। তো প্রশ্নটা ছিল হচ্ছে হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা এখানে সঠিক নয়, কোন স্টেটমেন্টটা এখানে ভুল। তাহলে কী হবে সঠিক উত্তর আমাদের এখানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, স্টুডেন্টস নলেজ অফ দ্য মাদার টাং ইজ নট আওয়ার কনসার্ন, অর্থাৎ তাদের মাদার টাং অর্থাৎ মাতৃভাষাটা আমাদের কোনো কনসার্ন নয়, আমাদের সেটা দেখার দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে এখানে ভুল, ঠিক আছে। কারণ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাতে গেলে সবসময় কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিতে হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12-এ বলা হয়েছে লার্নিং টেক্স প্লেস হোয়েন, লার্নিং টেক্স প্লেস, অর্থাৎ যেটা শিখন বলছি আমি, হ্যাঁ, শিখনটা মানে যেটা শেখার কথা বলছে সেটা বাস্তবায়িত হয় কখন? অপশানসগুলো দেখি। যখন এ স্টুডেন্ট লিসেন টু দ্য টিচার অ্যাটেন্টিভলি, যখন একজন স্টুডেন্ট টিচার ক্লাসে কী পড়াচ্ছে সেটা খুব মনোযোগ দিয়ে শোনে, তখন লার্নিংটা খুব ভালো হয়। এ স্টুডেন্ট ওবেজ দ্য হেডমাস্টার, যখন সেই স্টুডেন্টটা হেডমাস্টারের সব কথা মেনে চলে তখন খুব শিখনটা ভালো হয়। এ স্টুডেন্ট গেটস পানিশমেন্ট ফ্রম দ্য টিচার, একজন স্টুডেন্ট স্কুলে টিচারের কাছ থেকে পানিশমেন্ট পাচ্ছে, মারধর খাচ্ছে বা অপমানিত হচ্ছে, তখন এ স্টুডেন্ট গেটস দ্য কারেক্ট রেসপন্স ফ্রম দ্য টিচার, আর কি একজন স্টুডেন্ট টিচারের কাছ থেকে ভালো রেসপন্স পাচ্ছে, অর্থাৎ টিচার কোনো একটা ক্লাসে কিছু পড়াচ্ছেন, তখন টিচার কোনো একটা প্রশ্ন করলেন বা সেই টপিক থেকে সেই স্টুডেন্টের কোনো মনে প্রশ্ন জাগলো, তখন সে টিচারকে কোনো একটা প্রশ্ন করলো, তখন সে তার যথাযথ অ্যান্সারটা টিচার থেকে দিতে পারলেন, তখন তার মধ্যে সেই জ্ঞানটা কিন্তু পরিষ্কারভাবে প্রবেশ করতে পারবে, ঠিক আছে। তাহলে কী হবে সঠিক উত্তর এখানে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, হোয়েন আ স্টুডেন্ট গেটস দ্য কারেক্ট রেসপন্স ফ্রম দ্য টিচার, অর্থাৎ ক্লাসে টিচার পড়াচ্ছেন এবং একটা স্টুডেন্ট যখন সেই টিচারের কাছ থেকে একদম যথাযথ রেসপন্স পাবে,
কোনো সমস্যা হলো জিজ্ঞাসা করলো স্যারকে, স্যার তখন তাকে সেই জিনিসটা বুঝিয়ে দিচ্ছেন, তাহলে ভালো রেসপন্স সে পাচ্ছে বাচ্চাটা, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু লার্নিংটা সবচেয়ে ভালো হবে। তারপর পরের প্রশ্নে চলে আসি। দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো কন্ডিশনাল কোয়েশ্চেন, ঠিক আছে? এই কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে, অপশানসগুলো ভালো করে পড়ে নিতে হবে, কারণ পেডাগোগিতে দেখা গেছে যে 4টা অপশানের মধ্যে মনে হয় যে সবগুলোই হয়তো ঠিক হতে পারে, তবে যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সেটাই কিন্তু সঠিক উত্তর বলে মেনে নিতে হবে। নাম্বার 13, দ্য ম্যাটেরিয়াল ইউজড বাই দ্য টিচার টু মেক টিচিং ইফ ইট টিম ইজ কল্ড। ইফ বলছে দ্য ম্যাটেরিয়াল ইউজড বাই দ্য টিচার টু মেক টিচিং এফেক্টিভ। হ্যাঁ, মেক টিচিং এফেক্টিভ হবে, এটা একটু ভুল হয়েছে, ঠিক আছে? এটা এফেক্টিভ ইজ কল্ড। অপশানসগুলো থেকে টিচিং ম্যাটেরিয়ালস, টিচিং এইডস, অডিও ভিজুয়াল এইডস, টিচিং স্ট্র্যাটেজি। অর্থাৎ যে ম্যাটেরিয়ালগুলো একটা টিচার ক্লাসে ব্যবহার করবে পড়ানোর জন্য, সেটা কোন মানে ম্যাটেরিয়াল যেটা খুব এফেক্টিভ ম্যাটেরিয়াল যেগুলো শেখানোর জন্য ব্যবহার করবে, সেটাকে কী বলা হয়? এটা কিন্তু বিএড যারা মানে প্র্যাকটিক্যাল খাতাগুলো করেছে তাদেরকে অনেকবার এই সমস্ত শব্দগুলো ব্যবহার করতে হয়েছে, এই ওয়ার্ডগুলো ইউজ করতে হয়েছে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, টিচিং এইডস, ঠিক আছে? অর্থাৎ শিক্ষণের যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র, অর্থাৎ টেক্সট বুক হতে পারে, তারপর ব্ল্যাকবোর্ড হতে পারে, তারপর গ্লোব হতে পারে, ম্যাপস হতে পারে, বিভিন্ন সাবজেক্টের জন্য বিভিন্ন রকম জিনিসপত্র হতে পারে। তারপর কোয়েশ্চেন নাম্বার 14 কী বলা হয়েছে? স্পেলিং অফ ওয়ার্ডস আর অ্যাফেক্টেড ইফ দ্য লার্নার ল্যাক্স। স্পেলিং অফ ওয়ার্ডস অর্থাৎ একটা বানান, হ্যাঁ, বানানটা কী হবে? ওয়ার্ডস আর অ্যাফেক্টেড ইফ দ্য লার্নার্স ল্যাক্স, অর্থাৎ বানানটা দেখা গেলো কেউ ভুল করছে, ঠিক আছে? কেন সেই ভুলটা হয়? যখন একটা লার্নার কিসের অভাব দেখা যায়? স্পিকিং স্কিলের, সে তার বলতে সমস্যা হচ্ছে, লিসেনিং স্কিল, তার শুনতে সমস্যা হচ্ছে, বোথ এ অ্যান্ড বি, এ বি উভয়ই, নান অফ দি অ্যাবাভ, উপরে কোনোটি নয়। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বোথ এ অ্যান্ড বি। অর্থাৎ একজন যখন শিখতে অসুবিধা হচ্ছে, যখন তার বানান লিখতে অসুবিধা হচ্ছে, তখন তার বলা এবং শোনা এই দুটোই কিন্তু এফেক্ট করবে, ঠিক আছে? তারপর নাম্বার 15তে বলা হচ্ছে লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি টু হ্যাভ, ঠিক আছে? লার্নিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে শেখার যে ভাষা, শিখনের যে ভাষা, ইজ নেসেসারি টু হ্যাভ, সেখানে কি থাকা দরকার? রাইটিং স্কিল অফ আ ল্যাঙ্গুয়েজ, সেখানে রাইটিং স্কিল থাকতে হবে ভাষার। রিডিং স্কিল অফ আ ল্যাঙ্গুয়েজ, সেখানে রিডিং স্কিল থাকতে হবে। স্পিকিং স্কিল অফ আ ল্যাঙ্গুয়েজ, সেখানে স্পিকিং স্কিল থাকতে হবে। অল অফ দি অ্যাবাভ, উপরে সব কয়টি। অর্থাৎ একটা ভাষা শিক্ষার জন্যে কোন কোন জিনিসগুলো থাকা বিশেষ প্রয়োজন? লেখা, রাইটিং স্কিল, রিডিং স্কিল পড়া, স্পিকিং স্কিল বলা। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে তিনটাই। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ সেখানে লার্নিং স্কিলও থাকতে হবে, রাইটিং স্কিলও থাকতে হবে, রিডিং স্কিলও থাকতে হবে, পাশাপাশি স্পিকিং স্কিলও থাকতে হবে, তবেই কিন্তু একজন স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজটাকে খুব ভালোভাবে সর্বাঙ্গীনভাবে শিখতে পারবে। তারপর চলে আসি প্রশ্ন নাম্বার 16তে কী বলা হয়েছে দেখে নাও। হুইচ ওয়ান ইজ কারেক্ট ইন কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ঠিক আছে? ভাষা শিক্ষার ক্ষেত্রে এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি কারেক্ট, বা কোনটা সঠিক, কোন পদ্ধতিটা সঠিক দেখে নিই। ফার্স্ট টিচ দেন টেস্ট, প্রথমে শেখাও, মানে প্রথমে পড়াও তারপরে তার পরীক্ষা নাও। ফার্স্ট টেস্ট দেন টিচ, প্রথমে পরীক্ষা নিয়ে নাও তারপরে তাকে পড়াও। টিচ অ্যান্ড টেস্ট টুগেদার, শেখাও এবং পরীক্ষা নাও একসাথে। নান অফ দি অ্যাবাভ, ওপরে কোনোটিই নয়। কী হবে সঠিক উত্তর? বোঝা যাচ্ছে খুবই সহজ এটা। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমে তাকে পড়াও, তারপরে সেই যা পড়ানো হয়েছে তার উপরে তাকে পরীক্ষা নাও, তাহলে বোঝা যাবে তাকে কতটা ভালো পড়ানো হয়েছে। চলে আসি নাম্বার 17-এ। কোয়েশ্চেন নাম্বার 17-এ কী বলা হলো? When language is learnt naturally and without any systematic practice, it is called. অর্থাৎ যখন একটা ভাষা প্রাকৃতিকভাবে করা হবে অ্যান্ড উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস, কোনো রকম সিস্টেমেটিক প্র্যাকটিস ছাড়া, তখন এটাকে কী বলবে? অ্যাকুইজিশন মানে অর্জন করা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা, নান অফ দি অ্যাবাভ, উপরে কোনোটি নয়। অর্থাৎ যখন কোনো একটি ভাষাকে শেখানো হবে, সে সাধারণভাবে ন্যাচারালি শিখবে, ঠিক আছে? কোনো রকম প্র্যাকটিস ছাড়া সে ন্যাচারালি শিখবে, দেখে বা শুনে শিখবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে অর্জন করা, অর্থাৎ অ্যাকুইজিশন। অপশন নাম্বার এ। তারপর নাম্বার 18 কী বলা হলো? কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ গিভস এ ফিলিং অফ। কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ গিভস এ ফিলিং অফ, হ্যাঁ। কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ বলতে কোনো ল্যাঙ্গুয়েজের কমান্ড করা, মানে আদেশ করা, হ্যাঁ,
অর্ডার করা। অপশানসগুলো একটু দেখে নিই। ফিলিং অফ সিকিউরিটি অ্যান্ড সেফটি, সেটা কি সবসময় কোনো সিকিউরিটি আর সেফটির কথা বলবে? সেলফ কনফিডেন্স, সেটা সেলফ কনফিডেন্স বাড়াবে। কমপ্লিসেন্স, প্রসন্নতা হবে। নান অফ দিয়া বা উপরে কোনোটি না। অর্থাৎ যদি আদেশ করার মধ্যে দিয়ে রুটলি যদি কাউকে ভাষা শেখানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু সেটা না সিকিউরিটি সেফটি হবে, না সেলফ কনফিডেন্স, না কমপ্লেন্স, কিছুই হবে না। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, নান অফ দ্য অ্যাবাভ। তারপর নাম্বার 19, নাম্বার 19 দেখো বলেছে টিচার্স মাস্ট কিপ কন্ট্যাক্ট উইথ প্যারেন্টস টু হেল্প দেম আন্ডারস্ট্যান্ড দেয়ার চিলড্রেন অ্যান্ড টু প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট গাইডেন্স টু ডেভেলপ দ্য স্টুডেন্টস। অর্থাৎ টিচাররা যে এই যে গার্জিয়ান টিচার যে মিটিং হয়ে থাকে স্কুলে, হ্যাঁ, টিচাররা গার্জিয়ানদের সঙ্গে বা অভিভাবকদের সঙ্গে কী করবেন, মিটিং করবেন, তাদের সঙ্গে যোগাযোগে রাখবেন, তাদেরকে সাহায্য করতে বাচ্চাদের ডেভেলপমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট গাইডেন্স, অর্থাৎ সঠিক যে তাদেরকে পথ প্রদর্শন করার যে ব্যাপারটা সেটা, হ্যাঁ, টু ডেভেলপ স্টুডেন্টস, অর্থাৎ কেন কী করার জন্য স্টুডেন্টসদের কোন জিনিসটা করানোর জন্যে টিচাররা গার্জেনদের সঙ্গে আলাপ আলোচনা করবে, সমস্ত কিছু বিষয়ভিত্তিক আলোচনাগুলো করে নেবে স্টুডেন্টসদের সম্পর্কে। তাদের কি ডেভেলপ করার জন্যে? স্টুডেন্টসদের ইন্টেলিজেন্স ডেভেলপ করার জন্যে, মানে বুদ্ধিমত্তা, মেমোরি, পোটেনশিয়ালস, না বিহেভিয়ার, অর্থাৎ বুদ্ধিমত্তা না তার মেমোরি বৃদ্ধির জন্যে, তার পোটেনশিয়াল বা ক্ষমতা, নাকি তার আচরণ ঠিক করার জন্য? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, পোটেনশিয়ালস। অর্থাৎ টিচার গার্জেনদের সঙ্গে আলোচনা করে নিয়ে সেই বাচ্চাটার ডেভেলপ হচ্ছে পোটেনশিয়াল, তার ক্ষমতা কতটা বাড়ছে, তার শিক্ষাক্ষেত্রে তার ক্ষমতা কত বাড়ছে, লার্নিং এবিলিটি কতটা বাড়ছে, সেটা কিন্তু বৃদ্ধি করার জন্যে। ঠিক আছে, এবং আজকের সেটের শেষ পেডাগগির কোয়েশ্চেন নাম্বার 20, লাউড রিডিং ইজ ইউজফুল ফর। অর্থাৎ জোরে জোরে যে পড়া, লাউড রিডিংটা কিসের কাজে লাগে? কনসেন্ট্রেশন, মানে মনোযোগ বৃদ্ধিতে, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, মানে উচ্চারণের ক্ষেত্রে, স্পেলিং কারেকশন, বানান ঠিক করতে, নান অফ দি অ্যাবাভ, উপরে কোনোটি নয়। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। অর্থাৎ জোরে জোরে পড়লে সেই শব্দগুলো কানে যাবে, কান থেকে মস্তিষ্কে যাবে। ঠিক আছে, এবং সেখান থেকে কিন্তু বাচ্চারা প্রোনাউন্সিয়েশনটা শিখবে, অর্থাৎ কোন শব্দ কীভাবে উচ্চারণ করতে হয় সেটা কিন্তু তারা শিখবে। অর্থাৎ তারা স্কুলের টিচারের কাছে যেরকম উচ্চারণ শুনে এসছে, তারা পড়ার সময় কিন্তু তাদের ব্রেন সেটা ক্যাচ করবে, সঠিকভাবে হলে সেটা নিয়ে নেবে, না হলে কিন্তু তাদের মনে হবে যে না এইভাবে ঠিক করতে হবে। তো এই ছিল আমাদের আজকে সেটের 20টা কোশ্চেন। আজকে কোনো কবিতা নেওয়া হয়নি এখানে, আজকে শুধু পেডাগগি নিয়েছি। তো তোমাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আগামী সোমবার থেকে আমাদের এইখানে যেহেতু 2টা করে ক্লাস চলছিল আমাদের চ্যানেলে, আগামী সোমবার থেকে তোমরা 3টা করে ক্লাস পেয়ে যাচ্ছ। সকালবেলা 9:30টার দিকে তোমরা পেয়ে যাচ্ছ আপাতত সোশ্যাল স্টাডিজের ক্লাস, যেখানে হিস্ট্রি প্রথমে আমি করাবো, হিস্ট্রি টপিক ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে আলোচনা, এবং তারপর এমসিকিউ মক টেস্ট হবে। তারপর দুপুর 12টা থেকে যে ক্লাসটা চাইল্ড সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের উপর হচ্ছিল পেডাগগির ক্লাসটা, সেটা হয়ে যাবে বাংলা পেডাগগির ক্লাস, এবং রাত্রি 8টা যেটা ইংলিশ চলছে সেটা সেম চলতে থাকবে। তারপরে আমরা তোমাদেরকে জানিয়েই টাইম টু টাইম সাবজেক্টগুলোকে একটু এদিক ওদিক করবো, বাট তোমরা এখন থেকে রেগুলার 3টা করে ক্লাস পাবে, এটা হচ্ছে শিওর। ঠিক আছে, তো সঙ্গে থাকো তোমরা। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RJM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ ভেরি মাচ।